হ্যাঁ, এবারে আমরা তাহলে প্রথমে আমরা দেখেছি কি যা যা অঙ্ক করলাম সব 1 বছরের হিসাবে, তাই তো 1 বছর যদি সুদের হারটা যেটা দিচ্ছে বার্ষিক যদি সুদের হারটা তাহলে যা যা হিসাব হতে পারে সেগুলো আমরা সব দেখলাম। এবার ওই প্রথমে বলেছিলাম যে সুদের পর্বটা 6 মাস হতে পারে বা 3 মাস হতে পারে, 6 মাস ছাড়া ছাড়া সুদ দিতে পারে অথবা 3 মাস ছাড়া ছাড়াও সুদটা অ্যাড হতে পারে। তাহলে সেক্ষেত্রে কী হবে, হিসাব একই রকম হবে কিন্তু সেক্ষেত্রে কী হবে, দেখ প্রথমে 6 মাসটা যেরকম প্রয়োগ 6 যেটা বলছে, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হতে থাকে তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকা 1.5 বছরে সুদ কত হবে, ঠিক আছে। তো 6 মাস ছাড়া ছাড়া সুদ যদি হয়, পি এর মান কত দিয়েছে 8,000 টাকা, তাই তো, আর দিয়েছে হচ্ছে 10%। এখন এই 6 মাস ছাড়া ছাড়া যদি সুদের হারটা মানে সুদটা অ্যাড হয় তাহলে প্রথম 6 মাসে কত সুদ পাচ্ছে, প্রথম 6 মাসে ধর সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে, এক্ষেত্রে প্রথম 6 মাসে সমূল চক্রবৃদ্ধি হবে। তাহলে প্রথম 6 মাসে সমূল চক্রবৃদ্ধি আমরা কিন্তু ওই ফর্মুলাটা দিয়ে সরাসরি করতে পারবো না, আমরা যে ফর্মুলাটা দিয়ে করি সেটা দিয়ে করতে পারবো না। তাহলে আগে আমরা এই টাকার ওপর প্রথম 6 মাসে কত সুদ পাওয়া যায় সেটা বার করি, তাহলে সরল সুদের হিসাবে করব, ঠিক আছে। প্রথম 6 মাসে সুদ কত হচ্ছে 8,000 ইন্টু 10 ইন্টু আর এর মানে এখানে কত হচ্ছে 6 মাস, তো 6 মাস মানে 1/2 বছর, তাহলে ইন্টু 1/2 বাই 100। হ্যাঁ, এটা এইখানে তুই এখানেও লিখতে পারিস বা এখানেও লিখতে পারিস। তাহলে একটা শূন্য কেটে দিলি, এটা কাটলে 400। তাহলে 6 মাস শেষে সুদ আমরা পাচ্ছি 400। তাহলে 6 মাসে সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাচ্ছে, এটা আর এটা যোগ হয়ে যাচ্ছে, তাই তো। তাহলে 6 মাস পরে নতুন মূলধন কত হয়ে যাচ্ছে, এখন নতুন মূলধন হয়ে যাচ্ছে 8,000-এর সঙ্গে 400 অ্যাড হয়ে যাচ্ছে, তাই তো 8,400। নেক্সট এর পরের আবার 6 মাসে আবার যখন নতুন করে ক্যালকুলেট করব আবার এটা মূলধন হয়ে গেছে, মানে এটার ওপর আবার যদি ক্যালকুলেট করি তাহলে পরবর্তী 6 মাসে সুদ পাবো কিন্তু এইটার ওপর। তাহলে 8,400 ইন্টু 8টা আরই থাকবে 1/2 আর এখানে 105। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 420। তাহলে এই টাকাটা এখন কিন্তু ওটাই অ্যাড হয়ে যাবে, মানে এখন নতুন মূলধন কত হয়ে যাবে 1 বছর পরে। তাহলে নতুন মূলধন হচ্ছে 1 বছর পরে নতুন মূলধন, এটা সুদ পেয়েছি এত টাকা, তাহলে 8,400-র সঙ্গে অ্যাড হলো, তার সঙ্গে 420 অ্যাড হলো, মানে কত হবে 8,820 টাকা, 8,820 টাকা। এবার শেষ 6 মাসে তাহলে 1 বছর শেষে নতুন মূলধন এইটা হলো, এবার তারপর পরবর্তী 6 মাসে কত হবে সেটা দেখব। তাহলে পরবর্তী 6 মাসে সুদ কত পাবো, মানে 1.5 বছর পরে পরবর্তী আবার সেম হবে। তাহলে 8,820 ইন্টু কত হবে 10 ইন্টু ওটা 1/2 হবে ইন্টু 100। তাহলে 0 কেটে গেল, এটা 2 দিয়ে ভাগ করলে কত 4 4 1। এই টাকাটা আবার এইটার সঙ্গে অ্যাড হবে, অ্যাড হয়ে টোটাল কত হচ্ছে, তাহলে 1/2 বছরে টোটাল 3 বার হয়ে গেল। 1/2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হয়ে গেল 8,820 প্লাস 441, মানে 9,261। তাহলে এইভাবে আমরা বের করলাম, ঠিক আছে। এখন এইভাবে তো আর ধাপে ধাপে বের করুন, তাহলে এর জন্য কি চাই, আমাদের একটা ফর্মুলা চাই, তাই তো। তাহলে ফর্মুলাটা সেই আগের মতোই যদি করতে চাই তাহলে কিভাবে করা যাবে, দেখ এই যে ধাপে ধাপে যদি আমরা করতে থাকি তাহলে ধরি মূলধনটা ধর পি টাকা, আসলটা পি টাকা, আসল পি টাকা, ঠিক আছে। আর সুদের হার হচ্ছে 8%, সুদের হার 8%। সময় কি 6 মাস করেছে। তাহলে প্রথম 6 মাসের শেষে সুদ কত পাচ্ছি, পি ইন্টু আর ইন্টু 1/2 আর এখানে তোর 100 হচ্ছে, তাই তো। পি আর
টি বাই 100, তাহলে এটা আমরা এটাকে এরমভাবেই রেখে মানে কাটাকুটি করা ধরনের, তাহলে এটা আমরা কি পাচ্ছি পি বাই 100 আর তার সঙ্গে ধর এই আর বাই 2 ব্যাপারটা একটা থাকছে, পি আর বাই 200 আর কি, পি আর বাই 200 তো এইরকম একটা জিনিস থাকছে, এই সুদটা, ঠিক আছে, এই সুদটা। তাহলে আসলটা কত হচ্ছে 6 মাস পরে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাচ্ছে পি প্লাস পি আর বাই 200 লেখ বা 100 ইন্টু 2 লেখ একই টাকা। তাহলে এটা থেকে যদি আমরা পি কমন নিই, পড়ে থাকছে কত 1 প্লাস আর বাই, ধর এই জিনিসটাকে আমরা আর বাই 2 ধরছি, বাই 100, এই যে আর বাই 2 তো আছে, এইটাকেই আমরা একটা সংখ্যা ধরছি আর বাই 2, আর তলায় যে 100টা আছে, তুই আর বাই 200 লেখ, তুই এটাকে আর বাই 2 এরমভাবে লেখ বা আর বাই 2 ইন্টু 100 লেখ, একই ব্যাপার, ঠিক আছে। এইটা তাহলে আমরা পাচ্ছি টাকা। এবার নেক্সট 6 মাসে যখন আবার করব, পরবর্তী 6 মাসে আবার সুদ কত পাচ্ছি, তাহলে এখন নতুন মূলধন এইটা পি ইন্টু ধর 1 প্লাস আর বাই, ওটা বললাম যে 200 লেখ, 2 ইন্টু 100 লেখ, আর বাই 2 লেখ, এটা ইন্টু আবার কত হবে আর বাই 2 আসবে, কারণ ওটা তো 1/2, সময়টা তো 1/2, আর ধর এখানে 100 আছে, ঠিক আছে, পি আর টি বাই 100 এটা। তাহলে এরপরে যখন আবার তুই অ্যাড করবি, ঠিক আছে, তাহলে 1 বছর শেষে কি পাচ্ছি, 1 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কত পাবো, 1 বছর শেষে সমূল চক্রবৃদ্ধি কি পাচ্ছিস, এখানে এটা অ্যাড হচ্ছে, তাই তো, এইটা অ্যাড হচ্ছে, এটা হচ্ছে এখন নতুন মূলধন ছিল, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই ধর 200 লিখছি, এটা প্লাস এই সুদটা পি ইন্টু 1 প্লাস আর বাই 200, তার সঙ্গে আরও কি আছে আর বাই তলায় একটা 200 আছে, তাই তো, তলায় একটা 200 আছে। এবার আমরা যদি এই যে পি ইন্টু 1 প্লাস আর বাই 200টা কমন নিই, পি ইন্টু 1 প্লাস আর বাই 200টা কমন নিই, তাহলে কি পাবো, এখানে কত আছে 1 আছে, প্লাস এখানে যে আর বাই 200 আছে, আর বাই 200 আছে, ঠিক আছে, তাহলে এখানে আর বাই 2, তার মানে এটা কি হয়ে গেল স্কোয়ার হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 200 এর স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখ নর্মালি আমাদের যে সূত্রটা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এন যেখানে বছর, তো এখানে দেখা যাচ্ছে যে 1 বছরেতেই স্কোয়ার হয়ে গেছে, তাই তো, এবারে পরপর, তাহলে এবার 1.5 বছর 1/2 বছরে কি হয়ে যাবে, এই সেম জিনিসটাই থাকবে, তখন ওটা কিউব হয়ে যাবে, তাই তো, 1/2 বছরের শেষে এটা কি হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার ধর কিউব হবে 1.5 বছর পরে, 2 বছরের পরে কি হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার 4 হবে। আবার যদি 2.5 বছর ভাবি, তাই তো, 2.5 বছর গিয়ে পি ইন্টু 1 প্লাস আর বাই 200 টু দি পাওয়ার 5 হবে, এইভাবে বাড়তে থাকবে জিনিসটা, তাই তো। তাহলে এই যে সংখ্যাগুলো, এটা যেটা আছে, এটাকে আমরা কি পার্টে ভাগ করব, দেখ এইখানেই আমাদের পর্বটা আসবে না, যেমন ধর প্রথমে 1 বছরে কি ছিল, 1 বছরে এটা স্কোয়ার ছিল, তাই তো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 আর বাই 200 স্কোয়ার ছিল, 1.5 বছরে এটা ছিল, এটা এই 3 ছিল, 2 বছরে 4 ছিল। তাহলে এখানটা আমরা ফর্মুলাটাই আনবো হচ্ছে যে যদি সময়টা n বছর হয়, তাহলে এই যে 2টাকে তুই এরমভাবে ভাবতে পারিস 2 ইন্টু 1, ঠিক আছে, 3টা হচ্ছে 2 ইন্টু কত, 2কে কত দিয়ে গুণ করলে 3 পাওয়া যাবে, 3 2 দিয়ে গুণ করলে পাওয়া যাবে, তাই তো, 2 ইন্টু 3 2, 3 3 কাটা, এই 2টা মানে তুই কত ভাবতে, 2 ইন্টু 2, এই 2টা কত হবে মানে 5টা, 2 ইন্টু 5/2, তাহলে এইভাবে বাড়ছে, তাই তো, এইভাবে জিনিসটা বাড়ছে। এবার এই সংখ্যাগুলো দেখ, এই যে 1 3 2 2 5 2, এটার সঙ্গে দেখ বছরটা মিল আছে,
কি বছরটা মিল আছে? যে 1 বছরের জন্য দেখ এটা 1 আছে, 1.5 বছর মানে কি 3-এর 2 বছর, তো 3/2 বছর মিল আছে 3। 2 বছর মানে কত? এই যে 2 বছর আছে। 2.5 বছর মানে কত? 5/2 তো এটা, তাহলে দেখ 5/2 আছে। তাহলে এখানে কি দেখছি যে এই সময়ের জায়গাটায় কি হচ্ছে, যে আমাদের সময়টা যতটা বছর আছে তার দ্বিগুণ বারবার আসছে, সময়টা আমাদের যেটা আছে তার দ্বিগুণ আসছে এখানে, ঠিক আছে। আর এই জায়গাটাই যে r/200, আমাদের নর্মাল ফর্মুলাটা p × 1 + r/100, ঠিক আছে। এখানে প্রত্যেকটা জায়গায় r/200 আছে, তুই সরাসরি r/200 লিখে, বা এটাকে আমরা এইভাবে ভাববো r/2/100। কেন r/2 ভাববো? কারণ যেহেতু হাফ বছরের সুদটা দিচ্ছে, মনে রাখার সুবিধা, হাফ বছরে যেহেতু সুদটা দিচ্ছে, তাহলে ওখানটা r/2/100, মানে এই ফর্মুলাটার সঙ্গে এটাকে যদি আমরা ম্যাচ করানোর চেষ্টা করি, একইভাবে ভাবার চেষ্টা করি, আমাদের জেনারেল ফর্মুলা যে সুদের হার যদি বছরে একবার করে দেয়, একবারে বছরে দেয়, তাহলে p × 1 + r/100 টু দি পাওয়ার n ছিল, এটা আমাদের বেসিক ফর্মুলা ছিল। যেই সুদের পর্বটা ভেঙে দিল, 6 মাস করে দিল, মানে বছরে 2 বার দিল, তাহলে এই জায়গাটাই r এর জায়গায় হচ্ছে আমাদের r/2 হয়ে যাবে, আর nটার জায়গায় 2n হয়ে যাবে। মানে আমাদের যদি এই সুদের পর্বটা ষান্মাসিক থাকে, বা 6 মাস অন্তর যদি সুদ দেয়, 6 মাস অন্তর যদি সুদ হয়, সমূল চক্রবৃদ্ধি কত হবে? ধর p টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে p × 1 প্লাস এই r/200টাকে এইভাবে লিখছি r/2/100, ঠিক আছে। r/2/100, r/200 লিখলে একই পাওয়া যাবে। আর সময়টার জায়গায় আমাদের কি হচ্ছে, দেখ 2 × যে বছরটা দেওয়া আছে, ঠিক আছে, মানে আমরা লিখব 2n। এবার n এর মান তোর ভগ্নাংশে হতে পারে, n এর মান শুধু পূর্ণ সংখ্যায় হতে পারে, ঠিক আছে। পূর্ণ সংখ্যা হলে 1 বছর 2 বছর দিতে পারে, ভগ্নাংশ হলে ধর হাফ বছর মানে 6 মাস, 1.5 বছর, 3-এর 2 মানে 3-এর 2, 2.5 বছর, এইগুলো দিতে পারে। তা তখন কিন্তু এই নাম্বারগুলো এর সঙ্গে গুণ হয়ে যাবে, এই যে 5 পেতে পারিস, 4 পেতে পারিস, 3 পেতে পারিস, এইভাবে চেঞ্জ হবে। তাহলে আমাদের মেন সূত্র, ওই সূত্রটাই একটু আলাদাভাবে কি হলো, যে সুদের অন্তরটা যদি 6 মাস ছাড়ে, 6 মাস ছাড়া ছাড়া যদি সুদ দেয়, 2 রকম কথা লিখতে হয়, 6 মাস অন্তর দেও সুদের ক্ষেত্রে, অথবা সুদের পর্ব ষান্মাসিক হলে, ষান্মাসিক মানে 6 মাস, ঠিক আছে। ষান্মাসিক হলে আমাদের সমূল চক্রবৃদ্ধি হবে, ওই ফর্মুলা ছিল p × 1 + r/100 টু দি পাওয়ার n, এখানে লিখব p × 1 + r/2/100 টু দি পাওয়ার 2n, ঠিক আছে। এই দুটো চেঞ্জ হবে। 1 বছরে সুদ দিলে আর n, বছরে 2 বার করে যদি ধাপে ধাপে সুদে r/2, কারণ হাফ হাফ দিচ্ছে। অ্যাকচুয়ালি সুদটা কিন্তু বার্ষিকই, মানে এই যে 10 টাকা সুদ দেবে, এটা মানে বছরেই 10 টাকা সুদ দেবে। সময়টা কমে গেল মানে কি, সুদের ওই জন্য আমরা 2 দিয়ে ভাগ করলাম, তাই তো। তো সেই জন্য এখানে r/2 লিখছি, মানে হাফ দেবে, 5 টাকা দেবে ধর 6 মাসে। আর এটা যেহেতু 2 বার ক্যালকুলেট হবে বছরের হিসাবে, ওই জন্য এটা 2n হবে। এই সূত্রটা মানে যে এই ষান্মাসিক দিয়ে অঙ্ক আছে, সেটার জন্য হচ্ছে এই সূত্রটা আমরা কাজে লাগাবো। আর যেহেতু প্রথম দিনই বলেছে যে আমাদের হায়েস্ট অঙ্ক সিলেবাসে হচ্ছে পাওয়ার কিউবে আছে, তার বেশি নর্মালি দেয় না, ঠিক আছে। তার ফলে এই ষান্মাসিক অঙ্ক দিলে তোর ওই হয় 1 বছর দেবে, 1 বছরে দেয় না, ওই অঙ্কটা দিলে বছরটা জানবি 1.5 বছরই থাকবে, তার বেশি দেবে না। ষান্মাসিক সুদের পর বলে সময় কত থাকবে? 1.5 বছরই থাকবে, এছাড়া অন্য অঙ্ক দেয় না, নর্মাল দেয় না, কারণ এই কিউবটাতে আর দিলেই আবার জানবি ইচ্ছা করে দিয়েছে পাস করাবে বলে, ঠিক আছে। সেইটা নিয়ে যেরকম এইচএসও এটা হলো, তো যাই হোক, তো তাহলে ওটা খেয়াল রাখতে হবে, 1.5 বছরেরই দেবে আমাদের। এইটা এই 3n হবে, মানে তোর বছরটায় কত লিখবি, এখানে 2n এর জায়গায় কত লিখবি, 2 × 3-এর 2, তাহলে এটা কেটে গেলে কি হায়েস্ট পাওয়ার 3ই পাচ্ছিস। তো এইভাবে আমরা সূত্র দিয়ে অঙ্কটা করব, ভেঙে ভেঙে করার দরকার নেই, সূত্র দিয়েই করব। এইটা হচ্ছে সূত্র, শুধু এটা লিখে নে, বইতে আছে, বইতেও দাগ দিয়ে নে। এবার তাহলে প্রয়োগ 7টা দেখ। প্রয়োগ 7টা কি বলছে, 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের সুদ কত? চক্রবৃদ্ধি সুদ বের করেছে, সমূল চক্রবৃদ্ধিটা বের করবো, করে বিয়োগ করে দেবো, ঠিক আছে। তাহলে মূলধন হচ্ছে
1000 টাকা, সুদের হার হচ্ছে 10%। সুদের হার 10%। তাহলে 6 মাস অন্তর সুদ দিলে 1000 টাকার 10% হারে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি এক বছরের সমূল যে ফর্মুলাটা হচ্ছে এটা P × 1+, এটা R/2 লিখবি বাই 100 টু দি পাওয়ার 2n, ঠিক আছে, সমান মান বসিয়ে দে। তাহলে 1000 1+ আর এর মান 10/2/100, এটা যেটা বলছি তলাতেও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। 2 × 1 এত টাকা, তাহলে এটা 5 হচ্ছে, 5কে তুই এটা দিয়ে কাটলে 20, তাই তো? তাহলে হবে 1000 × 1+ ধর 1/20 তার স্কোয়ার, 21/20 স্কোয়ার। শূন্য 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 কেটে দে, এটা কাটলে 5, 21 21 কত 441, 441কে 5 দিয়ে গুণ করলে 2205/2 ভাগ করলে কত হবে 1102.50 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পেলাম, এত টাকা। হ্যাঁ নতুন। তাহলে আমরা সুদের পর্ব যদি 6 মাস হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি পেলাম এটা P × 1+ R/2/100 টু দি পাওয়ার 2n। এবার যদি সুদের পর্ব 3 মাস হয়, যেটা বললাম 3 মাস 4 মাস যাই হোক না কেন, এই জায়গাগুলো শুধু চেঞ্জ হবে, মানে আমরা বছরে কবার সুদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে সুদের পর্ব যদি ধর 4 মাস হয়, কথার কথা 4 মাস নর্মালি নেই, কিন্তু যদি দিয়ে দেয় কোনো অসুবিধা নেই। তাহলে সুদের পর্ব যদি 4 মাস হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে P × 1+, 4 মাস দিচ্ছে মানে বছরে 3 বার দিচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে R/3 হয়ে যাবে, বাই 100 হবে। আর এটা পর্ব তো 3, মানে 3 বার দেবে বড়, তাহলে এটা কখন হয়ে যাবে 3n টাকা হয়ে যাবে, ঠিক আছে। সেম যদি সুদের পর্ব 3 মাস হয়, এই দুটোই আমাদের মেনলি লাগে। সুদের পর্ব যদি 3 মাস হয়, 3 মাস মানে কি 3 মাসে 6 মাসে 9 মাসে 12 মাসে 4 বার দেবে বছরে, তাহলে 3 মাসের ক্ষেত্রে আইটা কত হবে PR × T এর জায়গায় কি লিখবি 1/4 100, এই জায়গায় মানে R/4 হবে জিনিসটা, তাই তো। তাহলে এখানে তখন সূত্র কি হয়ে যাবে P × 1+ R/4 লিখবো বাই 100, মানে এই জিনিসটা হচ্ছে আর কি। এই যে P R/4/100 কোথা দিয়ে আসছে, বা R/400 কোনটা আসছে, এইটা আসছে বারবার টু দি পাওয়ার 4n, কারণ তখন তো বছরে 4 বার দেবে, 4 বার অ্যাড করতে হবে এটা। তাহলে বলতো যদি মাসে একবার করে দেয় তাহলে কি হয়ে যাবে, যদি বাই চান্স সুদের পর্ব যদি 1 মাস হয় P × 1+, এটা R/12 হবে বাই 100, এটা তখন কত হয়ে যাবে 12n হয়ে যাবে। মানে এইভাবে ব্যাপারটা চেঞ্জ হচ্ছে আর কি। এটা যদি 2 মাস হতো কত হতো, 2 মাস হলে 6 বার R/6, আর ওটা 6n হতো। এইভাবে জিনিসটা কমছে। আর যদি 1 বছর হতো, 1 বছরে যে আমাদের তাহলে ফর্মুলাটা কি হচ্ছে ওইখান থেকেই আসছে, তাহলে P × 1+ আরই থাকছে R/1, আরই থাকছে 100, আর এখানে 12nটার জায়গায় 1n হচ্ছে, মানে ওই জন্য আমরা শুধু n লিখি, তাই তো। এই জিনিসটা মেনলি হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, মানে এই ব্যাপারে শুধু nই লিখবো, 1n আর n তো একই, শুধু nই লিখবো, আমি ব্যাপারটা বলছি যে এইভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, এইটাকে আমরা কি বলছি, এই নাম্বারটাকে এইটাই বলছি সুদের পর্ব, যে কতবার দিচ্ছে বছরে। এক বছরে একবার দেয় বলে ওখানে আর 1n লিখছি না, বাকিগুলো চেঞ্জ হচ্ছে। বুঝতে পারলি সূত্রটা? আমাদের নর্মালি শুধু এই দুটোই দেয়। তাহলে এইভাবে ধর প্রয়োগ 8টা দেখে নে, প্রয়োগ 8টা ওইটা করেই দেওয়া আছে। আচ্ছা, তাহলে অনুশীলনীর 3টে অঙ্ক বাকি ছিল, ওই দুটো আমরা করে নিই এবার। তাহলে 18 অনুশীলনীর 18 অঙ্কটা দেখ। 6 মাস অন্তর দেয় সুদ বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করে ফেল, তাহলে কত হবে? আঠেরোর অঙ্কটা একবারেই লিখে দিচ্ছি। 6 মাস অন্তর দেয় সুদের ক্ষেত্রে মূলধন কত বলেছে? 6000 টাকা, তাই তো? 6000 টাকার 8% বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি। P into 1 plus এটা R/2/100 to the power 2n সমান 6000 1 প্লাস n এর মান যেহেতু 1, 2 থাকবে শুধু। আচ্ছা, এই 2 আর এই 2 করলে 4, 4 25, তাই তো? তাহলে 6000 ইন্টু 25 একে 26, 26/25 তার হোল স্কোয়ার, এত টাকা। 6000 ইন্টু 26/25 ইন্টু 26/25, 5 দিয়ে কাটলে 1200, তাই তো? আবার 5 দিয়ে কাটলে 5 2 10, এটাকে 5 দিয়ে কাটলে 5, এটাকে 5 দিয়ে কাটলে 48। আচ্ছা, তাহলে 26, 26 আর 48 গুণ করে 5 দিয়ে ভাগ 26, 26 হয় 676, সেটাকে 48 দিয়ে গুণ কর, কত হবে গুণ করলে? কর 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 কর, তাহলে এটা গুণ করে এটা হবে 32,448/5, এটা ভাগ করলে কত হবে বল? দশমিক দিয়ে 0, 5 6 30, তাহলে পেলি 6489.60 টাকা। ঠিক আছে, 6489.60 টাকা। এটা তাহলে সুদ কত হয়ে যাবে? 489.60 টাকা। তাহলে এবার কতটা? 19এরটা বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? 3 মাস অন্তর দেয় সুদের ক্ষেত্রে, কত টাকা মূলধন? 6250 টাকার বার্ষিক কত বলেছে সুদের হার? বার্ষিক 10% সুদের হারে 9 মাসের চক্রবৃদ্ধি, 9 মাসের সমূল চক্রবৃদ্ধি। সুদটা বের করবো বিয়োগ করে 9 মাসের সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে 9 মাস মানে কত? 9 মাস মানে 9/12 মানে 3/4 বছর, তাই তো? 9 মাস মানে 3/4 বছর। আর
3 মাস অন্তর যদি সুদ দেয় তাহলে সুদের পর্ব এটার কি হবে ফর্মুলাটা পি ইন্টু 1 প্লাস r/4 হয় এটা, তাই তো, বাই 100 টু দি পাওয়ার 4n হয় এটা। 3 মাস অন্তর মানে এটা 4n, এটা r/4। তাহলে মান বসা 6250 ইন্টু 1 প্লাস r বাই এটা ধরে এরকম লিখছি 4, r এর মান কত দিয়েছে 10, 100, 4 ইন্টু বছরটা আমাদের 3-এর 4 এত টাকা। হ্যাঁ 9 মাস মানে 3/4 বছর, 3/4 সুদের পর্বটা কি 4n, 4 বার দেয় সুদের পর্বটা 4, n এর মান কত, n মানে বছর, n এর মান 3/4 বছর, ঠিক আছে। আর এটা r/4 হলো, কাটাকুটি কর, একটা শূন্য কেটে গেল, তাহলে এটা 40 হচ্ছে তলায়, তাই তো। তাহলে হয়ে যাবে 6000, আর এটা কাটলে 3, তাহলে 6250 ইন্টু তোর ওপরে পাবি 41/40 তার কিউব, 41/40 কিউব। 6250 ইন্টু 41/40 ইন্টু 41/40 ইন্টু 41/40 এত টাকা। এই হিসাবটা শুধু একটু বড় হবে, সেটা তুই 3টে ভেঙেই করিস বা এটা করিস, ওই পুরো হিসাবটাই এর মধ্যে ঢুকে আছে। তাহলে কাটাকুটি কর, একটা শূন্য যদি কেটে দিই, এটা 5 দিয়ে কাটলে 5 8 40, 125, আবার 5 দিয়ে কাটলে এটা 8 25। তাহলে এই গুণগুলো করতে হবে, 41কে 3 বার গুণ কর, সেটাকে 25 দিয়ে গুণ কর, তলায় 8 8 4 আছে, হিসাবটা কর কত হচ্ছে। তাহলে এমনি এনে 5 নম্বর দেবে, এই তো, তার জন্য শুধু এই কাজটাই। তাহলে পুরো গুণটা করলে এটা হচ্ছে, এটা হয়েছে তো সবার 172325 বাই এখানে 28 64, 64 4-এ কত হয় 256। এবার এটাকে ভাগ করতে হবে, না 4 দিয়ে কি করে যাবো, উপরে তো 5 আছে, এটা তো 5 আছে, এটাকে ওই ভাগই করতে হবে আর কি, ঠিক আছে। ভাগ কর, তাহলে নামতাগুলো হয়ে গেল, নামতা লিখে নিবি, মানে করতে থাকবি, 5 নম্বর দেবে, কাজে যথেষ্ট সময় আছে, কারণ আর তো কিছু লেখা নেই এখানে, শুধু এই হিসাবটা। এবার তাহলে কর, প্রথমে 1723 কত যাচ্ছে 6, তাই তো, 1 5 3 6, বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে এটা 7, হাতে 1 8 1, তাই তো, শূন্য নামবে 18 মানে এটা 7-এ 1 7 9 2 8, হাতে 10, তাহলে হয়ে গেল 7, এটাই 78, তাই তো। তারপর কোনটা নামবে, 2 নামবে, এটা যাবে, এটা যাবে 3-এ 7 6 8 4, এটা 1 নামবে, তাই তো। তারপর 45, সমস্যা হচ্ছে, যাচ্ছে না, তাই তো। তো এইটা একদম, ওই জন্য বলছি যে ভাগ করতে হবে, একদম বেসিক। ভাগের নিয়ম কি না, প্রতি লাইনে যদি একটা করে সংখ্যা নামে, ভালো করে বোঝ, এই ধর এই লাইনে 0টা নামলো, তাহলে আমাকে অবশ্যই ভাগ করতে হবে। এই লাইনে এই সংখ্যাটা নামলো, আমাকে অবশ্যই একবার ভাগ যেতে হবে। আবার এই লাইনে এই যে নতুন করে যদি একটা নাম্বার বিয়োগের পর ওপর থেকে নামে, আমাদের অবশ্যই ভাগ করতে হবে আর এক লাইন। যদি না যায় 0 দিয়ে যাবে, তাহলে 0 হলো, তাহলে এটাকে আমরা কি লিখবো, এবার বিয়োগ করে 145 নামলো, 256 ইন্টু 0, 0 হলো 145। এবার আমরা দশমিক দেবো, দশমিক দিয়ে তো 0 লিখলি, বোঝা গেল জিনিসটা। এবার দেখ কত দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে গেলে 1280 0, এটা কত 8 7, তাই তো 1, দশমিকের জন্য আবার একটা 0 নামলো, কত দিয়ে যাবে, আবার 6 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 1700 আছে, 1536, বিয়োগ করলে কত নামবে 4 6 1, দশমিকের জন্য আবার 0, 1640, আবার এটা দিয়ে যাবে 6 দিয়ে, তাই তো 6 দিয়ে যাবে, তাহলে যা আর কি ওটা নাম্বারটা হবে 1536,
ব্যাস, আর যেতে হবে না, আমাদের দশমিকের পর 3 ঘর অবধি অঙ্ক নেব, ঠিক আছে? 3 ঘর অবধি অঙ্ক নিয়ে যদি 3 নম্বরটা 5 বা তার বেশি থাকে আমরা আগেরটাকে 1 বাড়িয়ে দিই আসন্ন মানে, তাহলে এটা আমাদের উত্তর কত হয়ে যাবে? 6730.57 টাকা, ঠিক আছে? এইটা হবে। তো এই হচ্ছে বিষয়। তারপর ওটাকে বোধহয় চক্রবৃদ্ধি সুদ বের করতে দিয়েছে, তাই তো? হ্যাঁ, তাহলে ওটা বিয়োগ করে ফেল। 6730.57 মাইনাস 6250 টাকা বিয়োগ করলে কত হবে? বিয়োগটা করে ফেল, কত হবে বিয়োগ? 48.57 টাকা, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আরেকটা আছে, কর লাস্টের 25এরটা, এটা মুছে দিচ্ছি। লাস্টের অঙ্কটা দেখ এবার, 25এর অঙ্কটা। 25এরটা কি বলছে? সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1600 টাকা, 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সুদ আসল কত? তাহলে সুদের পর্ব 6 মাস হলে 1600 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে দেড় বছরের এইটা সমান 1600 ইন্টু 21/20 কিউব টাকা, 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, দুটো শূন্য কাটবে, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 4, আর আরেকটা এটাকে 2 দিয়ে কাট, এটা 10, এটা 2 দিয়ে কাটলে 2, এটাই রেখে দে, আরেকবার কাটা যাবে যাবে না, 10 রেখে দে, তাহলে দশমিক 1 ঘর সরে আসবে। 21 আর 21-এ কত হয়? 441, ওটাকে আবার 21 দিয়ে গুণ কর, 1 4 4 2 8 8 4 1 6 9, সেটাকে আবার 2 দিয়ে গুণ কর, 2 5, তাহলে 18522/10, 1852.20 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর 1600 টাকা বাদ দিয়ে দিতে হবে। চক্রবৃদ্ধি সুদ সমান 1852.20 মাইনাস 1600 টাকা, কত? 252.20 টাকা, 252.20 টাকা, ঠিক আছে? তাহলে এইটা অধ্যায়টা শেষ হলো, এবার 6.2 করব।